বিসমিল্লাহির রহমানির রহিম। সকল স্টুডেন্টকে রমাদান মোবারক। আজকে আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করব এবং সম্মিলিত বুক 18-র একটি অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে শেয়ার ইস্যু করতে হলে আমাদেরকে শেয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। শেয়ার কি? একটি কোম্পানির সমস্ত মূলধনকে অর্থাৎ মোট মূলধনকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তখন তাকে শেয়ার বলা হয়। যেমন ধরা যাক একটি কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি অনুমোদিত মূলধন অর্থাৎ সরকার থেকে অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে অনুমোদন নিয়েছেন 10 লক্ষ টাকা। মূলধন জনগণ থেকে কি করবে? সংগ্রহ করবে। কত টাকা? 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে তখন সেটাকে আমরা কি বলি? শেয়ার বলি। যেমন ধরে নিলাম প্রত্যেকটি শেয়ারের দাম হলো 10 টাকা করে, তাহলে আমি এখানে 1 লাখ শেয়ার করতে পারব। অর্থাৎ যখন মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তখন তাকে কি বলি? আমরা শেয়ার বলি। এইগুলো শেয়ার নিয়ে একটি যৌথ কোম্পানি মূলধনের শেয়ার ইস্যু করতে গেলে আমাদেরকে ধারণা থাকতে হবে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিনিয়োগকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন কি? অনুমোদিত মূলধন হলো একটি কোম্পানি যখন সরকার বা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যে পরিমাণ মূলধন অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করবে তাকে আমরা বলি অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন, এই অনুমোদিত মূলধনের যতটুকু অংশ আমরা বাজারে বিক্রি করার জন্য নির্ধারণ করব তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। যেমন আমার অনুমোদিত মূলধন আছে 1 লাখ শেয়ার, কিন্তু বাজারে আমি 60,000 শেয়ার বিক্রি করতে চাই। এই যে চাওয়াটা সেটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন। বিনিয়োগকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন, এই ইস্যুকৃত মূলধনের পরে আমরা জনগণ থেকে যে পরিমাণ আবেদন পাই সে অনুসারে যে পরিমাণ শেয়ার বিক্রি করা হয় তাকে বিনিয়োগকৃত মূলধন বলে। আদায়কৃত মূলধন হলো যে পরিমাণ টাকা আমরা জনগণ থেকে আদায় করি তাকে বলা হয় আদায়কৃত মূলধন। তাহলে আমাদেরকে এই 4টি মূলধন সম্পর্কে প্রথমেই ধারণা থাকতে হবে। দ্বিতীয় ধারণা আমাদেরকে থাকতে হবে শেয়ারের দামের প্রতি। যখন আমরা 10 টাকার শেয়ার 10 টাকা করে বিক্রি করব তখন তাকে আমরা বলি সমহার। অর্থাৎ ধরলাম একটা শার্ট বিক্রি করব, এই শার্টটার দাম আছে 100 টাকা। যখন এই 100 টাকার শার্টটাকে 100 টাকা দামে বিক্রি করব তখন তাকে আমরা বলবো সমহার। তাহলে যখন প্রত্যেকটা শেয়ারের দাম সমমূল্যে বিক্রি করা হবে তাকে আমরা বলবো সমহার। অধিহার কি? যখন 10 টাকার এই শেয়ারকে বেশি দামে বিক্রি করা হবে, অর্থাৎ একটি শার্টের দাম আছে 100 টাকা, কিন্তু আমি আরো 1 টাকা বেশি দামে বিক্রি করতে চাই, তাহলে এই যে অতিরিক্ত টাকাটা নেওয়া হলো সেই অতিরিক্ত টাকাটাকে বলা হয় অধিহার। অবহার কি? যখন শেয়ারের অরিজিনাল দাম থেকে অর্থাৎ নির্ধারিত মূল্য থেকে কম দামে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় অবহার। অর্থাৎ আমি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আমি সেই শেয়ারটা বিক্রি করলাম কত টাকাতে? 9 টাকাতে। এই যে 1 টাকা কমে বিক্রি করলাম এই 1 টাকাকে অবহার বা অনেক টাইমে আমরা এটাকে পুনঃহার বলে থাকি। ওকে, এই হলো আমাদের শেয়ার ইস্যুর 3টি পন্থা। অর্থাৎ আমি একটি শেয়ার এক হলে সমহারে বিক্রি করতে পারবো, এক হলে অধিহারে বিক্রি করতে পারবো, এক হলে অবহারে বিক্রি করতে পারবো। এখন আমি একটি অঙ্ক সমাধান করলে তোমরা সহজেই এই সমহার, অধিহার, অবহার এবং অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিনিয়োগকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন সহজেই বুঝতে পারবা। তাহলে তোমরা এখন বই খোলো সম্মিলিত বোর্ড 18। এই সম্মিলিত বোর্ড এর 18 তোমরা যদি অঙ্কটা করো তাহলে তোমরা সহজেই কি করতে পারবে? এই অঙ্কটাকে বুঝতে পারবে। আমি সম্মিলিত বোর্ড 18 সমাধান করব এবং সাথে সাথে তোমাদেরকে বুঝাবো। যেমন ধরো লেখা আছে, আগে ভালো করে তোমরা অবশ্যই উদ্দীপকটা পড়বে।
আশফাক কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 8 লক্ষ শেয়ারে বিভক্ত 80,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। অর্থাৎ এখানে যে অনুমোদিত মূলধন ছিল সেটা তার ছিল 80 লক্ষ টাকা, অর্থাৎ 8 লক্ষ শেয়ারে বিভক্ত, প্রতিটি শেয়ারের দাম কত টাকা করে? 10 টাকা করে। তাহলে প্রতিটি শেয়ারের দাম কত টাকা করে? 10 টাকা করে। তারপরে কোম্পানি উহার 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য প্রচারপত্র বিলি করলো। সরি, এখানে না 60 না 6 লাখ। কোম্পানি কি করলো? 6 লাখ শেয়ার কি করলো? আমাদের যে এখানে ইস্যুকৃত মূলধন ছিল, ইস্যুকৃত মূলধন সেটা ছিল 6 লাখ। অর্থাৎ এখান থেকে আমরা কি করি? 6 লাখ টাকার শেয়ার বিক্রি করছি। কততে বিক্রি করলাম? 10% অধিহারে। তাহলে অধিহার কিসের উপর ধরতে হবে? শেয়ারের দামের উপরে। তাহলে এটার উপরে কি করছে? আমাকে 10% অধিহারে বিক্রি করলাম, অর্থাৎ 1 টাকা বেশিতে। তাহলে আমার এখন শেয়ারের দাম, অর্থাৎ অধিহার অঙ্ক আমি অবহার এবং সমহার মুছে ফেললাম। তাহলে আমার এখন শেয়ারের দাম বাড়লো 10 প্লাস 1, বের হলো কত টাকা? 11 টাকা। তারপরে কোম্পানি মোট 7 লাখ শেয়ারের আবেদন পেল। ধরে নিলাম এটা একটা কোম্পানি, এই কোম্পানি কত বিক্রি করতে চাচ্ছে শেয়ার? 6 লাখ তারা বলছে বিক্রি করবে। কিন্তু আমি যখন বিজ্ঞাপন দেওয়া হলো তখন আমার কাছে আবেদন করলো জনগণ কত হাজার শেয়ারের জন্য? সরি, কত লাখ? 7 লাখ শেয়ারের জন্য আবেদন করলো। তাহলে এখানে আবেদন অঙ্কটা কিন্তু শুরু হবে এখান থেকে। মোট কোম্পানি 7 লাখ শেয়ারের আবেদন পেল, এখান থেকে অঙ্কটা শুরু হবে। ওকে, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তাহলে কি করলো কোম্পানি? অতিরিক্ত তাহলে অতিরিক্ত কত পেলাম আবেদন? 1 লক্ষ টাকা। আমি যখন অঙ্ক আসবো তখন কিভাবে 1 লক্ষ টাকা ফেরত দেওয়া হয় তা আমি জাবেদাতে ভালো করে তোমাদেরকে বুঝাবো। ওকে, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। আচ্ছা, তাহলে 1 লাখ টাকা অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এবং শেয়ার প্রতি 0.10 টাকা অবলেখকের কমিশন ও 0.06 টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। তাহলে এখানে বলা হয়েছে 10 পয়সা করে অবলেখকের কমিশন দেওয়া হলো এবং ব্যাংক চার্জ দেওয়া হলো 6 পয়সা করে। আমরা অঙ্কটি এখন সমাধান করব। তোমরা ভালো করে দেখো। প্রথমে আমাকে অঙ্কতে চেয়েছে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় করতে। এখানে মনে রাখবা, যখন মোট পরিমাণের কথা বলা থাকবে তখন তোমরা ব্যাংক চার্জ এবং অবলেখকের কমিশন দুটোটা যোগ করে দিতে হবে। এবং আমরা এখন দুটো আছে এখানে শেয়ার, একটি হলো 7 লাখ শেয়ার আর একটি হলো 6 লাখ শেয়ার। এখন আমরা কার উপর কমিশন দিব? মনে রাখবা, অবশ্যই আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করা হবে সেই পরিমাণ শেয়ারের উপর আমরা অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ প্রদান করব। তাহলে আমি প্রথমে এখানে লিখব অবলেখকের ও ব্যাংক চার্জ নির্ণয়। আমরা ব্যাংক চার্জ নির্ণয় করব, সুন্দর করে একটা ঘর কাটবো। ওকে, এখানে আমরা লিখব বিবরণ, সকলে এখানে লিখতে পারি বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে প্রথমে আমি এখানে কি লিখবো? অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন আমি আগেই বললাম তোমাদেরকে কিসের উপরে দিতে হবে? ইস্যুকৃত শেয়ারের উপর। তাহলে ইস্যুকৃত শেয়ার আছে কত? 6 লাখ শেয়ার। কত টাকা করে দিব আমরা? 0.10। তাহলে 0.10 হলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে
অর্থাৎ 60,000 টাকা। তারপরে আবার আমাকে বলা হয়েছে ব্যাংক চার্জের কথা। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ তাহলে সেম 6 লাখ শেয়ার ইনটু এখানে 0.06, তাহলে আমাকে আসবে মেবি 36,000 টাকা। তারপর আমরা কনফার্ম হয়ে নিব 2.36, 36,000 টাকা। এখন যেহেতু বলা হয়েছে এখানে মোট পরিমাণ নির্ণয় করতে, তাহলে আমরা এটাকে কি করে দিব, যোগ, অর্থাৎ এখানে 96,000 টাকা। তাহলে আমরা সহজেই কয়ের উত্তর দিতে পারলাম। কতে আমাদেরকে চাওয়া হয়েছিল অবলাভকের কমিশন এবং ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় করা। নাম্বার 2 অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা এটার জাবেদা চাওয়া হচ্ছে। আমরা এখন জাবেদার মাধ্যমে সমাধান করব এবং খুব ভালো করে বুঝবে। প্রথমে জাবেদার ঘর কাটতে হবে। ওকে, তাহলে এখানে আমাদেরকে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে। আমরা কোম্পানির নামটা তোমরা ভাষায় লিখে দিবা। উপরে কোম্পানির নাম লিখবা আশরাফ কোম্পানি লিমিটেড। তারপরে এখানে লিখবা জাবেদা, তারিখ, বিবরণ। যেহেতু জাবেদা করা হচ্ছে এখানে খতিয়ান পৃষ্ঠা। এখানে লিখতে হবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই গেল। তাহলে আমাদেরকে প্রথমে কোথায় থেকে অঙ্ক শুরু করতে হবে? আমি আগেই বললাম যে তোমাদেরকে কোম্পানি মোট 7 লক্ষ শেয়ারের আবেদন পেল। তাহলে জনগণ কোথায়? আমার ব্যাংকের মধ্যে আবেদন করবে। কিসের জন্য আবেদন করবে? 7 লক্ষ শেয়ারের জন্য আবেদন করবে। আমি এই শেয়ার, প্রতিটা শেয়ারের দাম কত? 10 টাকা। কিন্তু আমি কি করলাম? 1 টাকা করে বেশি, অর্থাৎ 10% অধিক হারে বিক্রি করব। দ্যাট মিন্স আমি 11 টাকা করে বিক্রি করব। তার মানে আমাকে জনগণ 11 টাকা করে 7,000 শেয়ারের আবেদন করলো। কোথায় করলো? আমার ব্যাংকের মাধ্যমে। এটা আমার ব্যাংক। তাহলে ব্যাংকে আমার টাকা বেড়ে গেল। তাহলে আমি কি করতে হবে? এখানে প্রথমে যেহেতু তারিখ নেই, আমরা কি করব? তারিখ দিতে হবে না, আমরা এখানে লিখব ব্যাংক হিসাব। ব্যাংকে টাকা আসলে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ হিসাব ডেবিট হয়ে যায়, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। এবং কিসের টাকা পাচ্ছি? শেয়ার আবেদনের টাকা। এখানে বলা হচ্ছে কিসের টাকা? তাহলে আমি এখানে লিখবো শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই গেল। তাহলে আমি এখন অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তোমাদের কাছ থেকে যদি বলা থাকে প্রশ্নে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে তোমরা ব্যাখ্যা দিতে হবে না। নাহলে তোমাদেরকে অবশ্যই জাবেদা ব্যাখ্যা দিতে হবে। কিভাবে দিতে হবে? সুন্দর করে প্রতিটি শেয়ার কত টাকা করে? 11 টাকা করে। কত? 7 লাখ শেয়ারের আবেদন পাওয়া গেল। তার মানে এখানে আমাকে কত? 11 টাকা করে 7 লাখ শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে আমি সহজে এখানে লিখতে পারি ওকে। ওকে, তাহলে এটা প্রথম জাবেদা চলে গেল। দ্বিতীয় জাবেদা আমাদের অটোমেটিক হয়ে যাবে, কারণ এই টাকাটা আমরা কেন সংগ্রহ করতেছি? এই টাকাটা আমরা সংগ্রহ করতেছি কারণ এই টাকাটা দিয়ে আমরা কি করব? মূলধন গঠন করব। এই জন্য আমরা মনে রাখি শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব
ডেবিট হয়ে যাবে, সরি এর উপরে চলে গেছি, ডেবিট করবা। তারপরে আমরা কি করব, এই শেয়ার আবেদনের টাকা দিয়ে কি করব, মূলধন তৈরি করব। এই জন্য আমরা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, জায়গা চলে গেছে উপরে, যেহেতু জায়গার সংক্ষিপ্ত, এবং লিখবে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, ডেবিট ক্রেডিট না লিখলেও চলবে, ক্রেডিট। ওকে, এবং আমাকে কত শেয়ারের আবেদন করলো, 7 লাখ, কিন্তু আমাকে কত শেয়ার ফেরত দিয়ে দিতে হবে, আমি তো বিক্রি করতে চাচ্ছি কত, 6 লাখ, তাহলে 1 লাখ শেয়ার আমাকে ফেরত দিতে হবে। কোম্পানি কখনোই সরাসরি তার শেয়ার ফেরত দেয় না, কিসের মাধ্যমে দেওয়া হয়, ব্যাংকের মাধ্যমে। যখন ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করা হলো তখন আমরা লিখলাম ব্যাংক হিসাব ডেবিট। এখন যখন ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হবে তাহলে আমরা ব্যাংক হিসাবে কি করে দিব, ক্রেডিট করে দিব, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে মনে রাখতে হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর এখান থেকে শেয়ার আবেদন যেটা সেটাকে ডেবিট করলাম। এই টাকাটা আমরা এখান থেকে নিয়ে নিব ডাইরেক্ট, কত হাজার টাকা, 77 লাখ টাকা। এখন এই 77 লাখ টাকাকে আমরা ভেঙে ভেঙে এখানে করব। কিভাবে করব দেখো, যেহেতু আমার অরিজিনাল দাম ছিল 10 টাকা করে, তাহলে আমি কত শেয়ার বিক্রি করব, 6 লাখ, তাহলে এই 6 লাখ টাকাকে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 6 লাখ শেয়ার। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে না, তারপরে বুঝাচ্ছি, ইন্টু 10, তাহলে এখানে আমি পেয়ে গেলাম 60 লাখ টাকা। অধিহার, যেহেতু আমি বিক্রি করব 6 লাখ শেয়ার, তাহলে আমি 6 লাখ টাকার অধিহারটুকুই রাখতে পারবো, তার মানে 6 লাখ ইন্টু 1, তাহলে এখানে কত হলো, 6 লাখ টাকা। তাহলে আমি ফেরত দিব কত, 1 লাখ। তাহলে 1 লাখ যখন আমি ফেরত দিব তখন আমি কি করব, 1 লাখ কত করে ফেরত দিতে হবে, কারণ তার থেকে আমি নিয়েছি কত টাকা করে, জনগণ থেকে 11 টাকা করে, ফেরত দিতে হবে 11 টাকা করে, তাহলে 1 লাখ ইন্টু 11, এইভাবে করব, 1 লাখ ইন্টু, তার মানে 11 লাখ টাকা। মজার ব্যাপার হলো এই অঙ্কে যখন এই তিনটা তোমরা যোগ করবা দেখবা অটোমেটিক কি হবে, এটার সমান হয়ে যাবে। তাহলে আমি যোগ করি 11 লাখ, 6 লাখ প্লাস 60 লাখ, তাহলে 77 লাখ টাকা হয়ে গেল। তার মানে আমার অঙ্কটা ঠিক হলো। এখানে তোমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যাটা আমি মুখে বলে দিই, যেহেতু এটা ভিডিও করছি এই জন্য ব্যাখ্যাটা হবে, প্রতিটি শেয়ার, ঠিক আছে, 10 টাকা করে 6 লাখ শেয়ারের অর্থ শেয়ার মূলধন হিসাবে নিতে হলো, 1 টাকা করে শেয়ার অধিহার দেখানো হলো, এবং 1 লক্ষ শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো। এইটুকু গেল আমাদের মেইন অঙ্ক। কিন্তু আমরা আরো দুটো জার্নাল এখানে দিতে হবে, সেটা হলো অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের জন্য। আচ্ছা, তাহলে আমরা অবলেখকের কমিশন যখন প্রদান করি তাহলে অবলেখকের কমিশন একটি খরচ। অলরেডি আমরা অবলেখকের কমিশন কতে বের করা হয়েছে অবলেখকের কমিশন। তাহলে আমরা কি করব, প্রথমে জাবেদা দিব, একসাথে দিতে পারি, আলাদা আলাদা করে দিতে পারি। অবলেখকের কমিশন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমাদের ওইখানে ছিল আগে দিয়ে আমরা কত, 60,000 টাকা প্রথম ক হতে প্রাপ্ত 60,000 টাকা অবলেখকের কমিশন। এখানে ব্যাখ্যা লিখবে, অবলেখকের কমিশন প্রদান করা হলো, কমিশন প্রদান করা হলো। ওকে, এই তারপরে আবার লেখা হলো
আবার আরেকটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। ইচ্ছা করলে এটা সাথেও দিতে পারতাম, আমরা আলাদা করে দিব বোঝার জন্য। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ একটা খরচ, অবলেখ্য একটা খরচ। যদি কোনো খরচ হয় ব্যবসায়, সেটা অবশ্যই কি করবো আমরা, ডেবিট। আর কার মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে, ব্যাংকের মাধ্যমে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। 36 ক নম্বর থেকে 36,000 টাকা বের করা হয়েছিল। তাহলে এখানে 36,000 টাকা, সরি এখানে ক্রেডিট পাশে টাকা দিতে ভুলে গেছে। তাহলে এই গেল আমার পুরোটোর জার্নাল। এই জার্নাল এন্ট্রি করার পর তোমাদেরকে অঙ্কের ভিত্তি বলবে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে। মনে রাখবে, ব্যাংক অ্যাকাউন্ট যদি করতে হয় তাহলে আমরা ওটাকে বলা হয় ব্যাংক হিসাব। ব্যাংক একটা খতিয়ান করব, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে ব্যাংক হিসাবটাও দেখিয়ে দিচ্ছি এখানে, কিভাবে ব্যাংক হিসাব করবে। একদম সোজা, কারণ অঙ্কের ভিতরে ব্যাংক হিসাব করার প্রয়োজন নেই, তোমাকে অঙ্কের ভিতরে ব্যাংক, তারপরেও তোমাদের বোঝানোর জন্য আমি ব্যাংক হিসাবটা করে দিচ্ছি। অবশ্যই তোমরা কি ব্যালেন্সে করবা, মুভিং ব্যালেন্সে এটা করবা। ওকে, ঘর চলে গেল। এখানে আমরা লিখব তারিখ, এখানে অবশ্যই লিখতে হবে ব্যাংক হিসাব। ওকে, তারপরে বিবরণ মূলধন্য, তারপরে এখানে জাবেদা পৃষ্ঠা, ডেবিট, সরি এখানে উদ্ধৃত, এখানে টাকা, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে ডেবিট। ওকে, অর্থাৎ জাবেদাতে যেখানে ব্যাংক হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, সেখানে আমরা কি করব, এই ব্যাংক হিসাবটাকে আনবো। এখানে লেখা আছে, ধরো প্রথমে লেখা ছিল শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। ব্যাংকটা ছিল ডেবিট পাশে, তাহলে টাকাটা আসবে ডেবিট সাইডে। ওখানে ৭৭,০০০ টাকা ছিল। যেহেতু আমার কাছে জাবেদাটা করা নেই, তাই জন্য তোমরা জাবেদা দেখে দেখে করবা, ঠিক আছে। ওকে, তাহলে এটা চলে গেল। তারপরে আমরা আবার ব্যাংক খুঁজবো। আরেকটা ব্যাংক আছে ক্রেডিটে, ওইটাও লেখা আছে শেয়ার আবেদন হিসাব, অপর নাম শেয়ার আবেদন হিসাব। এখানে লিখে দিবা ফেরত। কি লিখে দিবা, ফেরত, কারণ এটা পাওয়া গেল। আর ফেরত ওটা ছিল ক্রেডিট পাশে ব্যাংক, এটা ছিল 11 লাখ টাকা। তাহলে এই ৭৭ থেকে আমরা 11 বিয়োগ করলে ৬৬,০০০ টাকা পাবো ব্যালেন্স। তারপরে আরো আছে, আমরা কি দিলাম, অবলেখকের কমিশন। আমি লিখবো অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। ওকে, অবলেখকের কমিশন ছিল ডেবিট পাশে, ওটা ক্রেডিট পাশে, আমি এটাকে ক্রেডিট পাশে লিখবো ৭০০০ টাকা। তাহলে এই ৬০,০০০ টাকা আমরা এখান থেকে বিয়োগ করে দিব, তাকে ৬৫,৪০,০০০ টাকা। তারপরে আরো আছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ ৩৬,০০০ টাকা। তাহলে ৩৬,০০০ টাকা বিয়োগ করে দিব, এখানে থাকবে ৬৫,০০,০০০। ওকে, তাহলে এখানে আমার ৬৫,০০,০০০ টাকা থাকবে। ওরা অলরেডি রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে। তারপরেও এই গেল আমার ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা করব একটি আর্থিক অবস্থার বিবরণী। সেই আর্থিক অবস্থার বিবরণী করে আমরা দেখব অঙ্কটা আমাদের হয়েছে কিনা। আমরা অবশ্যই সুন্দর করে
আর্থিক অবস্থার বিবরণী করব। আর্থিক অবস্থার বিবরণী করতে হলে আমাদেরকে সবার আগে এখানে একই জিনিস, কোম্পানির নাম লিখতে হবে। আমি এটা মুছে ফেলি। কোম্পানির নাম হচ্ছে আশরাফ কোম্পানি লিমিটেড। আশরাফ কোম্পানি লিমিটেড। ওকে, আর্থিক অবস্থার বিবরণী, অবস্থার বিবরণী। ওকে, এখানে কোনো তারিখ দেওয়া নেই, এই জন্য আমরা ড্যাশ সালের ড্যাশ একটা আর্থিক অবস্থার বিবরণী কাটবো। ওকে, এখানে 3টা ঘর থাকে, তোমরা 2টা করে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিলাম। প্রথমেই এখানে লিখবো বিবরণ, তারপরে এখানে টাকা, এখানে টাকা, এখানেও টাকা। প্রথমে আমরা জানি এখানে লিখতে হবে আর্থিক অবস্থা বিবরণী মোট সম্পদ। মোট সম্পদকে 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয় অর্থাৎ ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। তাহলে আমাদের এখানে স্থায়ী সম্পদ নেই, তোমরা জানো, আমাদের কাছে শুধু আছে চলতি সম্পদ। তাহলে আমি এখানে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ কোনটা? ব্যাংক জমা। তাহলে এখানে আমি লিখব ব্যাংক জমা। ব্যাংক জমা কোথায় থেকে পাবো? ব্যাংক জমা আমাদের এখানে দেওয়া আছে, এবং আমি ব্যাংক জমার যে শেষ উদ্ধৃত 65,04,000 টাকা, সেটা এখানে নিয়ে, যেহেতু এর সাথে কোনো সমন্বয় নেই, লাস্ট কলামে লিখে দিব 65,04,000। তারপরে লিখবো, তারপরে এখানে লিখবো অসমন্বিত ব্যয়, সমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তিও লিখতে পারো, বা অলিক সম্পত্তিও লিখতে পারো। লিখে দিই এখানে ব্র্যাকেটে অলিক সম্পদ লিখতে পারো। অসমন্বিত ব্যয়। ওকে, তাহলে আমি এখানে প্রথমেই লিখবো অসমন্বিত ব্যয়গুলি কি আছে। অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন আছে 60,000 টাকা, ও যে আমরা প্রথমে যে বের করলাম সেখান থেকে। তারপরে আছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কত আছে? 36,000 টাকা। তাহলে আমার এটা হয়ে গেল কত হাজার টাকা হলো? 6। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? টোটালি 66 লাখ টাকা। এই 66 লাখ টাকা আমরা পাবো। আমাদের রেজাল্ট হবে 66। এটা গেল সম্পদ পাস। আরেক পাস আছে, সেই পাসটিকে আমরা বলি দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। সেটা করব, সেটা করলে এই রেজাল্টের সাথে ওটা কি হবে? মিলে যাবে। তাহলে ওটা করতে গেলে আমাদেরকে 1994 সালের কোম্পানি আইন অনুসারে করতে হবে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে শেয়ার মালিকানা সত্ত্ব ও দায় সনদ। ওকে, তাহলে প্রথমেই আসবে শেয়ার মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকানা সত্ত্ব 1994 সালে কোম্পানি আইন অনুসারে করতে হবে। প্রথমে সবার আগে লিখতে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন।
তাহলে অনুমোদিত মূলধন কত ছিল কোম্পানির অনুমোদিত মূলধন ছিল 80 লাখ টাকা। তাহলে প্রতিটি কত? প্রতিটি 10 টাকা করে 8 লাখ শেয়ারের মূল্য। ওকে, তাহলে কত হবে? 8 লাখ টাকা, সরি 80 লাখ টাকা গুণ করলে 80 লাখ টাকা হবে। এই 80 লাখ টাকা আমরা 8 লাখ টাকাকে কি করছে, 8 লাখ শেয়ারকে 10 টাকা দিয়ে গুণ করলে কি বের হয়েছে? 80 লাখ টাকা। তারপরে আমরা চলে যাব, যেহেতু এখানে ইস্যুকৃত মূলধন, বিলোপিত মূলধন, আদায়কৃত মূলধন সবগুলোই কি 6 লাখ টাকা, তাহলে আমি একসাথে লিখব। প্রথমে এখানে লিখব ইস্যুকৃত মূলধন, তারপরে লিখব বিলিখিত মূলধন, তারপরে আদায়কৃত মূলধন। ওকে, তাহলে কত শেয়ার কি করলাম আমরা? তাহলে আমরা সবার আগে এখানে দেখতে হবে কত শেয়ার আমরা ইস্যু করলাম। তাহলে ইস্যু করলাম 6 লাখ শেয়ার, প্রতিটি শেয়ারের দাম কত করে? 10 টাকা করে। তাহলে এখানে আমি লিখব প্রতিটি 10 টাকা করে 6 লাখ শেয়ার, এটাকে গুণ করলে 6 লাখ। এই 6 লাখ টাকা আমরা সবার বাহিরে লিখে ফেলবো, সরি 60 লাখ টাকা বের হয়। 6 লাখ দিয়ে 6 লাখকে 10 দিয়ে গুণ করলে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা আমি কি করবো? সবার শেষে লিখবো, শেষ কলামে। এখন এখানে সবসময় মনে রাখবে যে অধিহার সবসময় কোথায় আসবে? সঞ্চিত এবং উদ্ধৃতিতে। তাহলে এখানে আরেকটি কলাম থাকবে সঞ্চিতি ও উদ্ধৃত। শেয়ার অধিহার, জায়গা নেই, এই জন্য শেয়ার অধিহার দেখবো আমরা। শেয়ার অধিহার কত আছে? ওই যে 6 লাখ টাকা আমরা জাবেদার থেকে এখানে নিয়ে আসবো 6 লাখ টাকা। তোমরা জাবেদার দেখে দিবা, কারণ আমার জাবেদা লেখা। তাহলে এখানেও কত হলো? 66,000 টাকা। এই হলো একটি পূর্ণাঙ্গ শেয়ার ইস্যু, যা করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই পরীক্ষাতে দিবে, এবং আমার যারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আছো তোমরাও এই অঙ্কটি অবশ্যই ভালো করে করবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।